এই প্রথম একটা নির্বাচন হলো যেখানে বাংলাদেশের যেই দল স্বাধীনতা নিয়ে এসে, যেই দল না থাকলে এই বাংলাদেশ, এই ইউনুস, যত চোর বদমাশ আমরা দেখলাম গত 1.5 বছরে বাংলাদেশকে আপনার একদম অর্থনৈতিক ভাবে, আপনার বাংলাদেশের সাংস্কৃতিক ভাবে এবং কূটনৈতিক ভাবে সব দিক থেকে পঙ্গু যারা করে দিয়েছে, এই লোকগুলা জীবনে কোনো সুযোগই পেত না। সেই স্বাধীনতা প্রদানকারী দল আওয়ামী লীগকে এই প্রক্রিয়ার বাইরে রেখে যে নির্বাচন তারা করেছে, এইটা কিন্তু আপনি শুধু খোলা চোখে দেখলে দেখবেন যে এটা বাংলাদেশের সবচেয়ে একটা তামাশার নির্বাচন ছিল। এবং এই নির্বাচনে আপনি একটু আগে যেটা বলছিলেন যে 244% ভোট পড়েছে, তাও এই ভোটটা কিভাবে পড়েছে এটা দেখতে হবে। বাংলাদেশের আগে শুধু একটা নির্বাচনী এলাকায় এই জিনিসটা হতো, আমরা শুনতাম যে সালাউদ্দিন কাদের চৌধুরী তার এলাকার হিন্দুদের গিয়ে বলতো যে তোর ভোট তো পেয়ে গেছি, তোকে কালকে ভোটে মানে ভোট দিতে যেতে হবে না। এবার আমরা জামাত এবং বিএনপির থেকে সমস্বরে আমরা যেটা পেয়েছি, আওয়ামী লীগের কর্মীদের, আওয়ামী লীগের সমর্থকদের নানান ধরনের হুমকি, এই এলাকায় টিকে থাকতে হলে মানে তাদেরকে গিয়ে ভোট দিতে হবে। এত ভয় ভীতি দেখানোর পরেও কিন্তু ইউনুসকে ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে। সুতরাং এই ধরনের একটা নির্বাচন আমরা যেটা দেখেছি, সেটা এখন আমাদেরকে শুধু পৃথিবীর সামনে আসলে তুলে ধরতে হবে। এই নির্বাচনী তামাশা, যেটা সারা পৃথিবী আগে যেগুলো বলতো বাংলাদেশে হচ্ছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে, এখন তারা যে অন্য রকম কথা বলবে সেই সুযোগ আসলে তাদেরকে দেয়া যাবে না। তাদের সামনে আমাদের সঠিক কথাটা তুলে ধরে তারা যদি এখানে তাদের রাজনৈতিক স্বার্থ, কূটনৈতিক স্বার্থ হাসিল করতে চায়, তাদেরকে লজ্জিত করতে হবে। এইভাবে লজ্জিত করার মধ্য দিয়ে আমরা যদি এই আপনার 12ই ফেব্রুয়ারি নির্বাচনী যে তামাশাটা হয়ে গেল, সেটার সপক্ষে যদি আমরা সচেতনতা তৈরি করতে পারি, আমরা তাহলে সারা পৃথিবীকে দেখাতে পারবো যে আসলে বাংলাদেশে তোমরা এতদিন যেসব বলেছ তার প্রকৃত তামাশাটা হয়েছে এই 2026 সালের 12ই ফেব্রুয়ারি। একেবারে আমি একটুখানি একটা সংখ্যাটা একটু পড়তেও চাই আর কি, সেটা হচ্ছে রাজশাহী 4 আসনে গণভোটে 244,295% ভোট কাস্টিং। মোট ভোটার হচ্ছে 3,19,909 জন দেখানো হয়েছে। ভোট কাস্টিং হয়েছে 7,81,523 জন। যে আল্লাহ বরকত দেয় আর কি। জি। তো মানে হিসেবটাও ঠিক মতো করেনি। ভোট কাস্টিং এর হার অনুযায়ী 244 হয়, 244.295%, প্রায় 245% বলা যায়, তাই না? না ভোট পড়েছে 6,12,229, হ্যাঁ ভোট পড়েছে 1,45,382। এখন 3,19,909 জন ভোটারের আসনে কিভাবে 7,81,523 জন ভোট দিয়েছে এই কাস্টিংটা দেখানো হয়েছে, এবং এটা কিন্তু তারা ফাইনালি গোজামিল করে ফেলেছে। জিনিসটা হিসেবটা মিলাতে পারিনি। মানে সিল ছাপ করার ব্যালট এত জনের কাছে ছিল যে সবাই টিনের বাক্সে 12 টাকা দিয়েছে। মানে কেউ কোনো ব্যালট আর ছাড়ে নাই, সবাই সবার ব্যালটে ভোট দিয়েছে, যার ফলে অপরিসীম ভোট পড়েছে রাজশাহী 4 আসনে। লোক সংখ্যার চাইতেও প্রায় দ্বিগুণের বেশি ভোট পড়েছে। তো এটা দিয়ে সারা বাংলাদেশের পরিস্থিতিটা বোঝা যায়। তো এই বিষয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো লজ্জা নেই। খোদ ঢাকা শহরের কমিশনার সাহেব বলেছে তার ভোট নাকি দিয়ে দেওয়া হয়েছে। এই যে ভোট কারচুপি বলা হয়তো আওয়ামী লীগ রাতের ভোট দিয়েছে, কিন্তু আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে তারা ভোর রাতে, মাঝরাতে, সন্ধ্যা রাতে ভোট দিয়েছে, কারচুপিটা করেছে। আপনি বললেন যে এটা সারা পৃথিবীর সামনে তুলে ধরতে হবে। এই যে তুলে ধরার কথা বললেন, আপনি তো একজন কূটনৈতিক মানুষ। এখন অন্যান্য যে কূটনৈতিক মিশন গুলো আছে, সেখানে যারা আছেন প্রবাসী বাঙালিদের কাছ থেকে 3% মাত্র ভোট আসছে। তো আমাদের ওখানে কূটনৈতিকরা কি সত্যি কথাটা প্রকাশ করবে আন্তর্জাতিক পরিমণ্ডলে? আর ঢাকায় যে গণমাধ্যম আছে তারা তো মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহতেই ব্যস্ত। কি করবো আমরা, বলেন?
আমাদের কূটনীতিকরা তো তুলে ধরবে না, তারা তো ইউনূসের চাকরি করছে, আগে শেখ হাসিনার চাকরি করেছে, এখন আপনার তারেক রহমানের চাকরি করবে। সুতরাং ওই যেভাবে জিনিসটা প্রচার করতে চায় তারা সেভাবে প্রচার করবে। আর তাছাড়া এই এই কূটনৈতিকদের বা আমাদের মিশনগুলোর প্রচারে এমন কিছু এসেও যায় না। আমাদের যেটা যে 244% ভোটার যেটা দেখতে হবে, এটা আসলে খুবই একটা আপনার টিপিক্যাল ইউনূসীয় ঘটনা হয়ে গেছে। ইউনূস সারা জীবন যেভাবে ধাপ্পা মেরেছে, ঠিক সেই ধাপ্পাটারই প্রকাশ আমরা দেখলাম আপনার এই রাজশাহীর এই যে কেন্দ্র, আপনি নির্বাচনী আসনের কথা বললেন সেখানে। তো আসলে জিনিসটা হলো, আমাদের এই যে ইলেকশনটা হলো, এই ইলেকশন নিয়ে আমার আগ্রহ একেবারেই ছিল না। কারণ হলো এই ইলেকশনটা ছিল 2024 সালে যারা জঙ্গি আন্দোলনটা করেছে তাদের মধ্যে আপনার ক্ষমতা কিভাবে পুনর্বিন্যাস হবে তার একটা প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টায় বিদেশিরা যোগ দিয়েছে, এটা সত্য কথা। সুতরাং এই বিদেশিদের সাথে আমাদের এখন থেকে আসলে ভালো করে আপনার বোঝাপড়া করতে হবে। দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতি বলেন, বাংলাদেশে কারা ক্ষমতায় আসে না আসে, এগুলা বিদেশিরা বেশ বড় একটা প্রভাব ফেলে। সেই জায়গাটা আমাদের একটু সংশোধিত হতে হবে। আমাদেরকে এই জায়গাটা নিয়ে নতুন করে ভাবতে হবে। আমাদের কথাগুলো যাতে বিদেশিদের কানে সঠিকভাবে যায়, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যে চেতনা, আমরা যে আধুনিক অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গঠন করতে চেয়েছিলাম, সেটাই যে বিদেশি সব রাষ্ট্রের স্বার্থের অনুকূলে, সেই ভাষাটা আমাদের আয়ত্ত করতে হবে। কিভাবে আমাদের বিদেশিদের সাথে এই কথাগুলো তুলে ধরতে হবে। এবং আমি বিশ্বাস করি যে এটা সহজ যদি আপনি যথাযথভাবে করেন, এবং বিদেশিদের যেসব আপনার বিদেশিরা যা কিছু ভুল বুঝেছে, আপনি 6 মাস 8 মাস সময় যেতে দেন, দেখবেন সবার কিন্তু ভুল ভাঙবে। এবং আমরা আমাদের মূল জায়গায় যদি আমরা সঠিক থাকি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটা একটা আপনার ইউনিভার্সাল একটা চেতনা। এটার বিজয়কে আসলে আপনি বর্তমানে ঠেকাতে পারবেন না। এবং এই মুহূর্তে আমি প্রসঙ্গক্রমে বলে নেই, নিশ্চিতভাবে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মী যারা বর্তমানে এই ইউনূসের মতো দানবের, এবং বাংলাদেশের মৌলবাদী জামাত, শিবির, আপনার হেফাজত এবং বিএনপি সবাই মিলে যেই তাণ্ডব আওয়ামী লীগের উপর চাপিয়েছে, তারপরেও আওয়ামী লীগের যে পরিমাণ আপনার মনোবল আমরা সব জায়গায় দেখি, হ্যাঁ, সেই জায়গাটার উপর আমাদের কিন্তু আপনার কাল্টিভেশনটা দরকার। সেই জায়গাটাই হলো এখন আমাদের মূল শক্তি। সেই জায়গায় আমাদের নেতৃত্বকে পুষতে হবে, এবং সেখান থেকে গিয়ে আবার আমরা কিন্তু দেখবেন যে আমরা যে মহিরুহ আছি সেই মহিরুহে আছি। এবং এই ইন দ্য মিন টাইম আমি আওয়ামী লীগের কর্মীদের জন্য বলবো যে আপনারা যতক্ষণ আপনাদের চেতনায় অবিচল আছেন, আপনাদের নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি একনিষ্ঠ আছেন, ততক্ষণ আপনাদের আসলে হতাশার কিছু নাই। আজকে কালকের হতাশা দেখবেন এই পরশু আরো 2 দিন গেলে এমনিতেই কেটে যাবে। আমরা তো এখন মাত্র 24-এর প্রথম বিজয় ছিল 5 তারিখ আগস্টের, এখন তাদের বিজয়ের আরেকটা পর্যায়ে দেখতে পেয়েছি। আমরা কিন্তু প্রথম পর্যায়টা দেখেছি, সেটা বাংলাদেশের জন্য সুখকর ছিল না। ইউনূসের মতো বড় বদমাশ যে এই বাংলাদেশে লুকিয়েছিল, এই বিশ্ব যে এত বড় একটা বদমাশকে আপনার একেবারে আপনার পানি দিয়ে, খাদ্য দিয়ে, অর্থকড়ি দিয়ে, বিমানে চড়িয়ে তৈরি করেছে, এটা তো বাংলাদেশের মানুষ জানতো না। জানলেও মানুষ বিশ্বাস করতো না, মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবং সেটা ট্রেইলার হিসাবে ধরলে ভবিষ্যতের শাসনটা ওই রকমই হবে। কারণ হলো একটা আপনার যেই যুক্তি, যেই আদর্শ, যেগুলোর কোনো আপনার শাশ্বত ভ্যালু নাই, যেটা বিএনপি ধারণ করে, জামাত ধারণ করে, তাদেরকে দিয়ে বাংলাদেশ উন্নতি যদি করত, সেটা 91 থেকে 96 সালে খালেদা জিয়া করতে পারতো। 2001 থেকে 2006 পর্যন্ত তারেক রহমান কি করেছে আমরা সেটা দেখেছি। এখন অনেকে বলছে যে তারেক রহমান অনেক পরিণত, হ্যাঁ, এটা স্বীকার করতে হবে যে তারেক রহমানের আপনার ভাষা কিছুটা চেঞ্জ হয়েছে, এবং উনি অনেক ভালো কথা হয়তো বলেছেন। কিন্তু আমরা যেটা জানি এবং যেটা দেখেছি যে আওয়ামী লীগ বিএনপির রাজনীতির কোনো পরিবর্তন হয় নাই।
বিএনপি মুক্তিযুদ্ধের কে ঘৃণা করে, মুক্তিযুদ্ধটা তাদের হলো গলার কাটা, কিন্তু সেটাকে তারা এক্সপ্লয়েট করে। সেই জিনিসগুলো অত্যন্ত কৃত্রিম, এবং ওনারা কিছুদিন শাসন করলে এই কৃত্রিমতা মানুষের সামনে ধরা পড়বে। আলটিমেটলি বাংলাদেশের হয়ে ওই বাংলাদেশের আমরা যারা মূল ধারায় এই আওয়ামী লীগের যা আছে এটাই থাকবে, এবং এটাই কিন্তু উঠে আসবে। তার জন্য আপনাকে কিছু সময় দিতে হবে। তবে যে জিনিসটা আমি বলবো, দেখেন, আমাদের জন্য সমস্যাটা বিএনপিও না জামাতও না, আমাদের জন্য সমস্যাটা তাহলে সমস্যাটা কি? নিজেরা কতটা নিজেদের যে শক্তিটা, সেই শক্তিটাকে আমরা অনুভব করি এবং সেই শক্তিটাকে আপনার রিয়েলিটিতে ট্রান্সলেট করি। এই প্রক্রিয়াটা শেখাটাই হলো আজকে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তো আপনার মানে আমাদেরকেই করতে হবে। অর্থাৎ এই জিনিসটা হলো যে আমার ভেতরে লুক্কায়িত আছে, এইটাকে আপনার ধারণ করতে হবে, অনুধাবন করতে হবে, এটাকে প্রস্ফুটিত হতে দিতে হবে। দেখেন, এটা যদি আমরা করতে পারি, আর যে আমাদের যারা প্রতিপক্ষ আছে এরা আমাদের মানে আমাদের এই শক্তির কাছে 2 থেকে 3 দিন, 2 মাস, 4 মাস, অত্যন্ত সংক্ষিপ্ত একটা সময়ের মধ্যে কিন্তু এরা উড়ে যাবে। এই শক্তি ওরা টিকতে পারবে না। সুতরাং আমাদের নিজেদের আত্মশুদ্ধি এটা জিনিসটা ওটা না, ওটা হলো যে আমার ভেতর যে শক্তিটা আছে সেই শক্তিটাকে অনুভব না, আত্মোপলব্ধি করতে হবে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে আসলে আমাদের পরবর্তী পরিকল্পনাটা, যেমন আমরা আজকে মূল যে লাইনটি করেছি সেটি হচ্ছে যুদ্ধ তো আসলে চলমান, যুদ্ধের রেজাল্ট কি হবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু আমাদের এই মুহূর্তে ঐক্যটা গড়তে হবে। এই মানে আওয়ামী লীগের ঐক্য যেমন মানে গড়বার একটা দিক আমরা মনে করি, আরেকটি দিক যেমন দেখছি যে অনেকেই প্রশ্ন করছেন, বলছেন যে হ্যাঁ না ভোটটা কি তারেক রহমান অর্থাৎ বিএনপি কি মানতে বাধ্য কিনা বা মানবে কিনা। যদি হ্যাঁ না ভোট বিএনপি না মানে তাহলে কিন্তু সিনারিও ডিফারেন্ট হবে। সেই জায়গাটাকে আপনি কি মনে করছেন? দেখুন, আপনার এই প্রশ্নের প্রসঙ্গে আমার যেটা মনে হলো, দেখেন, এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু অবৈধ কিভাবে? দেখুন, 2024 সালে তারেক রহমানরা বা আপনার এই জঙ্গিরা যেটা করেছে এবং যে পদ্ধতিতে তারা ক্ষমতা এসেছে, কোনোটার কিন্তু আপনার কোনো ধরনের আইনি বৈধতা নেই। সুতরাং একটা অবৈধ দখলদার ডাকাত বাহিনী যে নির্বাচন করেছে, সেই নির্বাচনেরও কিন্তু বৈধতা নাই। আমরা যে কিছুক্ষণ আগে 244% নিয়ে আলোচনা করলাম, 244% হলো কেন? ইউনূস তার ডাকাত বাহিনী জানে যে তারা যে অপকর্ম করেছে কোনো না কোনো দিন ফাঁসির দড়ি কিন্তু ওদের সামনে আসবে। সেই জন্য সেই আতঙ্ক থেকে তারা এই হা না ভোটের আপনার ব্যবস্থা এনে এই ব্যবস্থাটা করেছে। এই হা নাটা ভোটের কিন্তু অংশ কিন্তু তারেক রহমান। সুতরাং তারেক রহমান কি করবে সেটা এখনই প্রেডিক্ট করা যাচ্ছে না। এই হানা ভোট দিয়ে তারেক রহমানের দল নিশ্চয়ই চাইবে যে তারা তাদের মতো করে তাদের স্বার্থ রক্ষা করতে, কিন্তু আপনার হা না দিয়ে যেই তামাশাটা বাংলাদেশের সাথে করা হয়েছে, এর কিন্তু কোনো ধরনের আপনার এর আইনি বৈধতাগুলো নিয়ে অনেকে কথা বলেছে আমাদের থেকে। তারেক রহমান কিন্তু হায়ের পক্ষে ক্যাম্পেইনও করেছে। হ্যাঁ, কিন্তু তার এই হায়ের পক্ষে ক্যাম্পেইন করা বোঝা গেছে যে তারেক রহমান ওই সময়ে সকল পক্ষকে খুশি রেখে কোন রকম নির্বাচনের দিনটা উনি পার করে দিতে চেয়েছিলেন। হ্যাঁ, যেটাতে উনি সাফল্য পেয়েছেন। সেখানে এখন এই হানার মতো যে জালিয়াতি বাংলাদেশে হয়ে গেল, এটা পুরোটাই তামাশা। এটা এই নির্বাচন মানে নির্বাচনটাই অবৈধ এবং হানা যে তামাশাটা, এটাকে যদি তারেক রহমান তো আসলে রাখতে পারবে না। এটা যতই বলুক, কিভাবে রাখবে? এটার মধ্যে অনেক ধরনের আপনার গোজামিল আছে, যেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবে না এমনও ব্যাখ্যা। প্রধানমন্ত্রী হলে দলের চেয়ারম্যান থাকতে পারবে না। সুতরাং তারেক রহমান এগুলো কিভাবে রক্ষা করবে? কোনো কিছু। প্রধানমন্ত্রীর ক্ষমতাও থাকবে না, আগের মতো থাকবে না। এটা ওরা করেছিল, ইউনূস রাষ্ট্রপতি হবে এটা ভেবে করেছিল। এখন দেখা যাক তারেক রহমান ইউনূসকে রাষ্ট্রপতি রাখে কিনা। আমার মনে হয় না রাখবে, কারণ তারেক রহমানের নিশ্চয় এতটুকু বুদ্ধি আছে যে ইউনূস যদি এই সরকারের প্রধান হয় তাহলে তারেক রহমানের ভবিষ্যৎ খুবই খারাপ। এইটা অন্তত তারেক রহমান বুঝবে। একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে এখন মব বাহিনীকে অন্য মব বাহিনী খুঁজছে। এতদিনের যে মব বাহিনী, এনসিপির যে মব বাহিনী, ইনকিলাব মঞ্চের যে মব বাহিনী, ইউনূসের লালিত পালিত যে মব বাহিনী, আসলে এদেরকে এবং জামাত শিবিরের সেই
আক্তার টাক্তার যারা আছে, যাদের আস্ফালন আমরা দেখেছি, এদেরকে এখন নাকি আরেক মব বাহিনী খুঁজছে এবং বলা হচ্ছে ছাত্র দলের মব বাহিনী এখন এদেরকে তাড়া করছে, মারছে, পিটাচ্ছে। এই পাল্টাপাল্টিটা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব জায়গায় আমরা এটা দেখছি। তাহলে এই মুহূর্তে রাষ্ট্র আসলে কোথায় দাঁড়ানো? সেনাবাহিনী ওয়াকারুজ্জামান তাহলে এখন কি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আছেন নাকি রাষ্ট্রের দায়িত্ব উনি নাই? তাহলে ব্যারাকে ফিরে যাচ্ছেন কি যাচ্ছেন না? মানে উনি যদি ব্যারাকে ফিরে না যান তাহলে তো ওনাকে দেখতে হবে এই সমস্ত শপথ না নেওয়া পর্যন্ত, সেটাও তো উনি দেখছেন না। আবার ইউনিস প্রশাসনও দেখছেন না। তাহলে এই মুহূর্তে এই সমস্ত মব বাহিনী পাল্টাপাল্টি কে দেখছে? যদি সেনাবাহিনী কিছু না করে তাহলে সেনাবাহিনী কি ব্যারাকে ফিরবে? এগুলো সেনাবাহিনী কখন বেড়াকে ফিরবে না ফিরবে, সেটা ওয়াকারুজ্জামান কিন্তু আমরা পাবলিকলি যেটা দেখেছি, সে কিন্তু এই তারেক রহমানের প্রতি সব ধরনের সমর্থন দিয়ে গেছে আপনার সব কিছুতে। এখন তারা যা করবে তারেক রহমানের ইচ্ছা অনুযায়ী করবে। এবং এই মবগুলো যেগুলা আপনার জঙ্গিদের মব ছিল, ওরা কিন্তু সব সীমা কিন্তু ছেড়ে গেছিল, ওরা কোনো সীমা রক্ষা করে নাই। এমনকি ওদের যারা কো আইডিওলগ এবং বিএনপি যারা যারা আপনার একই আদর্শে বিশ্বাসী, একটু এদিক সেদিক আছে, তাদেরকেও কিন্তু ফেলে দিতে চেয়েছে। তারেক রহমানকে গালিগালাজ করেছে, ছাত্র দলকে বের করে দিয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে। এটা স্বাভাবিক প্রতিক্রিয়া, কারণ হলো আপনার এটা অন্তর্কোণ হলেও সংখ্যাগরিষ্ঠ তো বিএনপি তাদের মধ্যে সবসময় শক্তিতে ছিল, কিন্তু সন্ত্রাসীরা তাদেরকে বের করে দিয়েছে। এখন প্রতিক্রিয়া হবে, সেই প্রতিক্রিয়াটা আমরা আমাদের আনন্দ পাওয়ারই ব্যাপার। কারণ হলো যেই অন্যায় এরা করেছে, বিশেষ করে জঙ্গি মব বাহিনী, ওরা তো অনেক ধরনের প্রতিক্রিয়া ভোগ করবে এবং ভবিষ্যতে ওরা আজকে কি প্রতিক্রিয়া ভোগ করছে, যখন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আপনার এই ক্ষমতা বাংলাদেশে ফিরে আসবে, তখন তো এই মব বাহিনীকে প্রতিটা খুনের প্রতিটা অপকর্মের জবাব দিতে হবে পাই পাই করে। কেউ তো এগুলো ভুলে যাবে না, অন্তত এমন কিছু ওরা করেছে সেটা কোনোটাই কিন্তু আমরা ভুলে যাব না। সুতরাং এই 24-এর মূল জঙ্গি যারা, ওদের কিন্তু আপনার দুঃখ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটা থিওরি আছে বাজারে যে যা কিছু হচ্ছে তাদের মধ্যে আপনার এটাও কিন্তু আছে, অনেকে বলছে যে তাদের মধ্যে এক ধরনের সমঝোতার মাধ্যমে হয়েছে, অর্থাৎ জামাত কত আসন পাবে এটাও সমঝোতার মাধ্যমে হয়েছে, ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু সবকিছুর পরেও যেটা হলো যে 24-এর যে জঙ্গি বাহিনী, তাদের যে আপনার একটু অবনমন হয়েছে এই 12ই ফেব্রুয়ারিতে, এই অবস্থাটা কিন্তু কন্টিনিউ করবে। ওরা কিন্তু আর কখনো ফিরে আসতে পারবে না। এমনকি দেখেন বঙ্গবন্ধু খুনিরাও, জিয়াউর রহমান হেল্প করেছে, বেগম খালেদা জিয়া হেল্প করেছে, তারেক রহমানও হয়তো হেল্প করবে, ওরা কিন্তু কেউ কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। 24-এর যারা মূল জঙ্গি, সেই হাসনাত ইত্যাদি ইত্যাদি, ওরাও কিন্তু আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। সে আশা করাটাও মানে সে, এমনকি জামাতরাও আর ফিরে আসতে পারবে না। জামাতের ভোট কিন্তু বেড়েছে, যদি আমরা এইটাকে ধরে নেই আপাতভাবে 70টা সিট তো এনাফ, অনেক কিছু হয়েছে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশে জামাত এই দলটা থাকবে না। এটা যে থাকবে না তার বড় অপরাধ ওরা করে ফেলেছে 2024 সালে। আওয়ামী লীগ আপনার যেই ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করেছে, শুধু এই ষড়যন্ত্রের আপনার যে রাজনৈতিক বিচার, সেই বিচারে দেখবেন বাংলাদেশে কিন্তু কোনোদিন আর জামাত থাকবে না। কতদিন থাকবে আওয়ামী লীগের অ্যাকশনের উপর নির্ভর করবে। আওয়ামী লীগ যদি অ্যাকশনটা দ্রুত নেয়, দ্রুত এরা উড়ে যাবে, একটু দেরিতে নিলে দেরিতে, কিন্তু দীর্ঘমেয়াদে বাংলাদেশের জামাতের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। আজকে হয়তো মনে করছেন যে জামাত 2 দিন পরে ক্ষমতায় আসবে, এই পিনাকিরা যেটা বলছে যে এবারে বিরোধী দল হয়েছে, আগামীতে সরকারি দল হবে, ওগুলো হবে না। এই জন্য যে কারণ ইতিহাসের বিপক্ষে, সভ্যতার বিপরীতে চলা যায় না। এটা কিছুদিন চলা যায়, মানুষ যতদিন অনালোকিত থাকে, কিন্তু আলো কিন্তু সারা পৃথিবী থেকে ছড়িয়ে যাচ্ছে। সুতরাং বাংলাদেশের সমাজ অনালোকিত থাকবে সেটা মনে করার কোনো কারণ নেই। একেবারে। এবং আমরা ভোটের দিন আমরা কিছু কিছু আসনের কথা শুনলাম, সেই আসনগুলোতে যেমন জুনায়েদ সাকি, তারপরে আন্দালিব রহমান পার্থ সহ এরকম অনেকগুলো আসন আছে যেখানে শুনছি আমরা যে সেই আসনগুলোতে প্রচন্ড ভাবে তাদের ভরাডুবি ঘটেছে। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম এই আসনগুলোতে তারা
তাদের ক্যান্ডিডেট জিতে গেছে। অর্থাৎ এই ভোট কারচুপির যে ইঞ্জিনিয়ারিংটা তাদের ছিল, সেখানে তাদের যে নেগোসিয়েশন ছিল, সেই অনুযায়ী কিন্তু তারা তাদের ক্যান্ডিডেটকে মোটামুটি যাদেরকে আনতে পেরেছে, এনেছে বা চেয়েছে, তারা এসেছে। তো মানে 70টা আসন নিয়ে জামাতের এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতি করা এবং সংসদে যাওয়ার মতো পরিবেশ, এটি কিন্তু অনেক বড় একটা ঘটনা বাংলাদেশের মানুষের জন্য, এবং এটা বাংলাদেশের মানুষের জন্য অনেক বড় পরাজয়। এটা কিন্তু খুব মানে সাধারণ ঘটনা নয়। জামাত এতদিন ছায়া সরকার হিসেবে ইউনূসের সাথে থেকে, ইউনূসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন করেছে। এখন অফিসিয়ালি তারা সংসদে যাচ্ছে এবং 70টা আসন তাদের। এটা আমি মনে করি 71 সালের পরে বাংলাদেশের জন্য একটা বড় বিপর্যয়, এবং এর জন্য কিন্তু সুশীল সমাজ থেকে শুরু করে আমাদের গণমাধ্যমের মানুষজনরাই দায়ী। আপনি এটাকে কিভাবে মনে করেন? এটা আমাদের জন্য তো ভালো না। বিপর্যয় তো বটে, এটা আমাদের জন্য খুবই লজ্জার, এবং এই লজ্জার জন্য আমাদের কার কতটুকু দায়িত্ব সেটা আমাদের একটু হিসাব করা দরকার। তবে আমি খুবই যেটা জরুরি। মনে করি 2024-এ জঙ্গিরা যে বিজয় পেয়েছে, সেই বিজয়েরই এক ধরনের ট্রান্সলেশন এই 12 ফেব্রুয়ারি নির্বাচন, এবং এই জায়গা থেকে জঙ্গিদের আর বেশি ওঠার কিন্তু কোনো সময় নেই, সুযোগ নেই। আপনার যদি ধরেন ইউনূস যে সরকার চালিয়েছে, সেইটাতে তো 300ই ছিল জামাতের এমপি, কথার কথা আমি জাস্ট বলছি আর কি, আপনি যদি অন্যভাবে দেখেন। হ্যাঁ, এখন সে 300 থেকে 70-এ নেমে এসছে। এই পরাজয় জামাতের ক্রমাগত থাকবে, এবং এই পরাজয়টা কত ত্বরান্বিত হবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কিন্তু আপনার আওয়ামী লীগের উপর, আওয়ামী লীগের নেতৃত্বের উপর। ওনারা যত দ্রুত আপনার সঠিকভাবে রাজনীতি করবেন, তত দ্রুত কিন্তু এই জামাত বাংলাদেশের সমাজ থেকে আপনার নাই হয়ে যাবে। আপনি কিন্তু এই নিয়ে এই কথাটার মানে কাছাকাছি উচ্চারণ দুবার করলেন, যে আওয়ামী লীগ যত দ্রুত, আওয়ামী লীগ যতখানি শক্তভাবে রাজনীতিতে ফেরত আসতে পারবে। তো আওয়ামী লীগ কি আসলে এখন যে সিচুয়েশন, আওয়ামী লীগ যদি শক্তিশালী ভাবে রাজনীতিতে আসতে চায়, বা বাংলাদেশের এই ক্ষেত্রে আওয়ামী লীগের অনেক বেশি প্রয়োজন, কিন্তু আওয়ামী লীগ কি আসতে পারবে? আওয়ামী লীগ কি সেই মানে আওয়ামী লীগের পরিকল্পনা বা আওয়ামী লীগের সংগঠন বা সবকিছু মিলে আপনি বাস্তবতা কি দেখছেন? বাস্তবতা হলো যে আওয়ামী লীগের যে জনসমর্থন আমরা দেখলাম এই ইলেকশনে আমরা যদি ভোটটাকে যদি ট্রান্সলেট করি, আমরা যদি ভোটের প্রকৃত সংখ্যাটা দেখি, আপনার তারা কত 49 কি যেন বলছে, এটা তো সত্য না। এটা যে সত্য না, আপনি তো আপনার এই রাজশাহীর ক্যালকুলেশন থেকেই দেখলাম। একদম। অর্থাৎ বাংলাদেশের আপনার অন্তত 70% লোক এই ইলেকশনে ভোট দিতে যায় নাই। এখানে যদি ভয় ভীতি না থাকতো তাহলে এই সংখ্যাটা আরো কম হতো। মানে অ্যাকচুয়ালি বাস্তবতা হচ্ছে 20% এর মতো গেছে কিনা সন্দেহ। আমি এটা 30%ও যদি মনে করি, 70% লোক ইলেকশনে ভোট দিতে যায় নাই, এবং আমাকে অনেকেই বলছে যে তারা যায় নাই, এবং তাদেরকে আমি বলছিলাম যে যাও, কারণ হলো যে নিজের জীবন বাঁচানোর জন্য যেতে বলেছিলাম। তারপরে অনেকে গিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় সিল দিয়েছে, নৌকা এঁকেছে, জয় বাংলা লিখেছে, সবগুলো ভোট নষ্ট করেছে। সেই কৌশলে যায় নাই তারা। আমি যাদেরকে বলেছি যেতে শুধু তাদের নিরাপত্তার জন্য, তারাও নানান ভাবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে একটা গণজোয়ার চলতেছে। এই গণজোয়ারটা আমাদেরকে কাল্টিভেট করতে হবে। এটা কাল্টিভেট করার জন্য যা কিছু করার দরকার, এবং আওয়ামী লীগ নাই এই কথাটা আসলে ভাবার কোনো কারণ নেই। আওয়ামী লীগ যেই জায়গাটায় আমরা একটু মানে নিচে আসি, সেটা হলো আমরা আপনার কমিউনিকেশনে খুব পিছিয়ে আছি। কমিউনিকেশনটা আমাদের ভালো করতেই হবে। আর দ্বিতীয়টা হলো যে মানুষের কাছে এই দেয়া যাবে না যে আমরা অসংগঠিত কিংবা আমরা আপনার দ্বিধা বিভক্ত। আমি তো আওয়ামী লীগের কর্মীদের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি দেখি না, এখন নেতাদের মধ্যে কি সেটা আবার আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের যারা প্রকৃত কর্মী, আওয়ামী লীগের যারা সমর্থক, তাদের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি নাই। আপনি দেখবেন একজনও বলছে না যে মানে আওয়ামী লীগের কর্মীরা যেভাবে শেখ হাসিনাকে ভালোবাসে, আমি তো বাংলাদেশের কোনো নেতার প্রতি কোনো তার সমর্থকদের এই ভালোবাসা দেখি না, একেবারে নিঃস্বার্থ ভালোবাসা। যেই কর্মী আজকে রাস্তায় পড়ে আছে, যার উপর ইউনূসের মতো একটা মনস্টারের আঘাত, আপনার জামাত শিবিরের মতো জঙ্গিদের আঘাত, বিএনপির আঘাত, হ্যাঁ, সবার আঘাত সত্ত্বেও সে শেখ হাসিনা ছাড়া কিছু বলছে না, এর চেয়ে আপনার প্রেরণার জিনিস আর কি থাকতে পারে? সেখানে কন্ডিশনালি ভালোবাসে শেখ হাসিনাকে। হ্যাঁ, সবাই বাংলাদেশের অন্তত 70% মানুষ প্রমাণ করেছে যে তারা শেখ
হাসিনাকে ভালোবাসে, শেখ হাসিনা এই ভালোবাসাটার প্রতিদান দিবেন, তারা সবাই সেটার দিকে আপনার তাকিয়ে আছে। একদম। এবং বঙ্গবন্ধু কন্যা কিন্তু প্রত্যেকটা কর্মীদের খোঁজ খবরও নেন, মানে তিনি খোঁজ নেন না এটা কিন্তু কোনো কর্মীর কাছ থেকে আজ পর্যন্ত আমরা শুনতে পাইনি। তিনি এখনো মানে খুব পুরনো কর্মী, নতুন কর্মী বা ইদানিং কেউ কাজ করছে, আমাদের যেমন একজন টকশোতে একটা ছেলে আসে, ও দেশের বাইরে থাকে, ও বেশ কিছু টকশোতে কথা টথা বলে, নেত্রী কিন্তু ওর সাথেও কথা বলেছে, এরকম বিভিন্ন জনের সাথে তিনি কথা বলেন, ফোন ধরেন, ইনবক্সে উত্তর দেন। এটা তো খুব বিরল একটা ব্যাপার। তো আপনি যে কথাটা বলছিলেন যে পরিকল্পনার কথা আওয়ামী লীগের, এক্ষেত্রে আওয়ামী লীগের সাথে সামনের সংকটগুলো কি, মানে মানে সংগঠিত হয়ে রাজপথে নামার ক্ষেত্রে আওয়ামী লীগের নিষিদ্ধ তো উঠাতে হবে না, বাংলাদেশের রাজনীতিটা কিভাবে করবে? দেখুন, মানুষের নৌকার পালে যদি হাওয়া লাগানো যায় তাহলে এই নিষিদ্ধ টিষিদ্ধ কিছু কিন্তু থাকবে না। পরিপূর্ণভাবে একটা অবৈধ প্রক্রিয়ায় একদল ডাকাত বাহিনী বাংলাদেশ দখল করে নিষিদ্ধ করেছে, এটা আসলে কিচ্ছু এসে যায় না। মূল যে জায়গাটা আমাদের হাত দিতে হবে আমাদের, সেটা হলো আওয়ামী লীগের মধ্যে মনে করেন যে এখন যারা কাজ করছে তাদের মধ্যে যাদের বিভিন্ন মণিকান্ত, একজন একটা প্রশ্ন করেছে আপনাকে যে আগামীতে হাইব্রিড মুক্ত আওয়ামী লীগ কি হবে স্যার, এবং রোকেয়া প্রাচী আপার প্রতি প্রশ্ন রইল, আশা করি উত্তর দেবেন। হাইব্রিড কথাটা আসলে আমি নিজেও আওয়ামী লীগের দুটো জিনিস দরকার। আপনার যে জিনিসটা দরকার হলো যে মনে করেন আপনি এখন যদি কেউ দায়িত্বে থাকে, একটা কথা, কেউ একটা দায়িত্ব পেল, সে যেন সেই দায়িত্বটা আন্তরিকভাবে পালন করে, সে যেন এটা ব্যক্তিগত লাভের উপর, মনে করেন যে কমিটি বেচা ইত্যাদি ইত্যাদি যেসব আমরা শুনি বাংলাদেশের রাজনীতিতে, এই জিনিসগুলো যারা করবে না, যারা যারা একমাত্র আপনার আদর্শ যদি ঠিক থাকে তাহলে তো আর হাইব্রিড হওয়ার কোনো সুযোগ নেই, সে আদর্শের প্রতি আপনার একনিষ্ঠ, শেখ হাসিনার প্রতি একনিষ্ঠ, বা শেখ হাসিনা যাদেরকে ভবিষ্যতে আওয়ামী লীগের দায়িত্ব দিবেন, শেখ রেহানা হতে পারেন, সজীব ওয়াজেদ জয় হতে পারেন, পুতুল হতে পারেন, বা যারাই হবেন, এদের প্রতি যারা একনিষ্ঠ এবং আদর্শের প্রতি, আওয়ামী লীগকে আসলে মূল জায়গাটা আমার যেটা, আওয়ামী লীগের যে জিনিসটা আমি বলবো যে সবচেয়ে বেশি জরুরি, সেটা হলো আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক আধুনিক বাংলাদেশ গঠনের জন্য কিন্তু 1972 সালের সংবিধানে সে কথাটা বলেছিল, সেই জিনিসটা অনুধাবন করা, এবং এটা সারা বিশ্বটাকে সমর্থন করে। আপনি বিশ্বের কোনো মুসলিম রাষ্ট্র, অমুসলিম রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র পাবেন না যে 72-এর সংবিধানের বিরুদ্ধে কিছু বলতে পারবে। এটা শুধু বলে বাংলাদেশের জঙ্গিরা এবং বাংলাদেশের জঙ্গিদের পক্ষ হয়ে যারা কথা বলে, সেই ফরহাদ মজার, সলিমুল্লাহ, এরা বলে। কিন্তু এদের কথাগুলোকে আপনার চাপিয়ে আমাদের ভাষাটা উঠতে হবে, এবং 72-এর সংবিধানের প্রতি যারা নিবেদিত প্রাণ এবং বাংলাদেশে যারা গঠনে যারা সবচেয়ে বেশি, এবং কিছু কিছু কৌশলগত জিনিস বুঝতে হবে। বাংলাদেশে যদি আপনি ধর্মীয় সম্প্রদায় হিসাবে দেখেন, হিন্দুদের অবদান কিন্তু বাংলাদেশ গঠনে সবচেয়ে বেশি, তারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, পাকিস্তানি সেনা বা সামরিক বাহিনীগুলো তাদের সবচেয়ে বেশি নির্যাতিত, এখনো বেশি নির্যাতিত। সুতরাং বাংলাদেশের এই হিন্দু সম্প্রদায়ের স্বার্থ তো আওয়ামী লীগ আসলে সঠিকভাবে রক্ষা করতে পারে নাই। এই জিনিসগুলো অর্থাৎ বাংলাদেশে এবং আওয়ামী লীগ বিশ্বের সামনে কি আজ পর্যন্ত তুলে ধরতে পেরেছে যে কেন হিন্দুরা এবং মাইনরিটিটা তাদেরকে সমর্থন দেয়, কারণ হলো তার আদর্শটা ভালো তাদের পক্ষে। এই জিনিসগুলোকে সঠিকভাবে আপনার কাল্টিভেট করলে আওয়ামী লীগের মধ্যে একটা নতুন আপনার চেতনা ফিরে আসবে। এর মধ্যে আরেকটা জিনিস আমি বারবার যে জায়গায় বলি, বাংলাদেশের ব্যাপক সংখ্যক মানুষ যারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তাদের যে ধর্ম পালনের চাহিদা, এটাও আওয়ামী লীগকে পূরণ করতে হবে। দেখেন এই জায়গায় একটা আজকে কথা মনে পড়ছে, কাজী ইব্রাহিম কত ধরনের মিথ্যা কথা বলে, এটা আমাদের ইসমাইল সাহেব, যে খন্দকার ইসমাইল মাঝে মধ্যে দেখায়, কত ধরনের এইরকম একটা চরম মিথ্যাবাদী আজকে বাংলাদেশের ধর্মীয় চাহিদা পূরণ করছে। বা এই ধরনের ভণ্ড প্রতারক গুলাই, মামুনুল হক, আপনার ওই যে তারেক মনোয়ার, রকেট মনোয়ার, এরা
যদি কিসব ভণ্ড না? প্রতারক মিথ্যাবাদীরা যদি বাংলাদেশের মানুষের ধর্মীয় চাহিদা পূরণ করতে পারে, সেইখানে যে এর বিকল্প নাই, এটা ভাবার কোনো কারণ নেই। এই বিকল্পটাও খুঁজে বাইর করতে হবে, যাতে সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ এটা অতীতে চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টাটা আসলে ফলপ্রসূ হয় নাই। যেমন আপনার হেফাজতকে দিয়ে চেষ্টা করেছে, হেফাজত আবার জামাত কিনে ফেলেছে। আসলে হেফাজত এটা কাউকে দিয়ে হবে না। এই জায়গায় কিন্তু আমাদের মেধাকে একটু আপনার মেধাগুলো মানে আমাদের প্রজ্ঞা এবং মেধাকে আপনার খরচ করতে হবে, কিভাবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ভেস্তে যাওয়ার চাহিদা, ধর্মীয় চাহিদা পূরণ করা, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা সবচেয়ে বেশি আপনার নিবেদিত প্রাণ, সে তাদের স্বার্থ রক্ষা করা, বাংলাদেশের হিন্দু মাইনরিটি, নারী সবার স্বার্থ রক্ষা করা এবং আন্তরিকভাবে করা, এখানে কোনো ধরনের ছলচাতুরি না করা। যেটা অনেক সময় আমরা হয়তো শিথিলতা দেখিয়েছি, যে আমরা ভয়ে যে এইভাবে মানুষ মূল্যবাদীকৃত হয়ে যাচ্ছে, তাহলে সেখানে আমরা কিভাবে ব্যবহার করব, সেই ব্যবহারটা আমাদেরকে আয়ত্ত করতে হবে। এই জিনিসগুলো কঠিন, আবার সঠিকভাবে চিন্তা করলে আমার কাছে এগুলো কোনো কঠিন মনে হয় না। এই কিছু জায়গায় আপনাকে দীর্ঘমেয়াদে কিন্তু আওয়ামী লীগকে হাত দিতে হবে, সেগুলো দিলে আপনার বিজয় সুনিশ্চিত। এই জায়গাগুলোতে যদি আমাদের নেতৃত্ব চিন্তা করেন, সঠিক মানুষকে সঠিক দায়িত্ব দেন, এবং যারা দায়িত্ব পাবেন তারা জন্য কোনোভাবেই অর্থের লোভে না পড়ে। অর্থের লোভে পড়লে অর্থ হয় না। অর্থের লোভে না পড়ে আপনি যদি নিঃস্বার্থভাবে কাজ করেন, অর্থ অটোমেটিক ধরা দেবে। সুতরাং সেইভাবে চিন্তা করতে হবে যে আজকে আমার হাতে একটা দায়িত্ব আসলো। আমরা এর মধ্যে অনেকে ভালো কাজ টাজ করেছে, কিন্তু আবার দেখলাম যে তাদের বিরুদ্ধে অলরেডি অর্থকড়ির বদনাম চলে এসছে। সুতরাং এটা কিন্তু খুব কঠোরভাবে দেখতে হবে। যার বিরুদ্ধে অর্থের কোনো লেনদেনের কিছু আসে, তাকে কিন্তু ইমিডিয়েটলি বাদ দিতে হবে। হ্যাঁ, এই জায়গাটা এই জায়গাটা করলে হয় কি, আপনার একটা সার্বিক ট্রান্সপারেন্সি তৈরি হবে এবং কর্মীদের মনোবল চাঙ্গা হবে, কর্মীরাও কিন্তু অনুপ্রাণিত হবে। আপনি কর্মীকে যদি অর্থ আত্মসাতের দিকে বা সহজে ধনী হওয়ার দিকে অনুপ্রাণিত না করে, কিভাবে নিজের আদর্শ ধারণ করে একটা সুস্থ পথে সে তার অর্থনৈতিক অবলম্বন বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেটা দেখাবেন, সেভাবে অনুপ্রাণিত করবেন। এই কাজগুলা করা খুবই দরকার। অতীতে সেগুলো আমরা হয়তো ভালোভাবে করতে পারিনি, কিন্তু এখন তো সময় এসেছে। এই জিনিসগুলোকে আমি আত্মশুদ্ধি হিসাবে দেখি। এই কাজগুলো করলে আপনার, বিশেষ করে মাঠের কর্মীরা যখন দেখবে যে না, আমার কথাগুলো বা আমার প্রাণ যেটা চায় সেটা আমার নেতৃত্ব থেকে আসছেন, দেখবেন আওয়ামী লীগ অল্প দিনে চলে আসবে। সেইখানে আওয়ামী লীগের ওই যে 2-3 দিন আগে নফেল সাহেবের একটা ভিডিও দেখলাম, উনি বলছেন যে আওয়ামী লীগের ফেরা না ফেরা কারো আপনার উপর নির্ভর করে না। খুবই খাঁটি কথা। আমরা সেদিকে যেতে হবে। আসলে গ্রিন সিগন্যাল দিয়ে আমাদের কিছু হবে মানে অমুক জায়গা থেকে আসবে, বসে থাকা যাবে না। তার জন্য তো কোনো কর্মী বসে নাই। একটা কর্মীকেও আমি দেখি না, তারা কাজ করছে। সুতরাং ওই পথে আমাদেরকে যেতে হবে। এখানে কোন বাংলাদেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধি দিয়েছে। বাংলাদেশ আজকে যে রাজনৈতিক আপনার খাদে পড়েছে, এই খাদ থেকেও আওয়ামী লীগই বাংলাদেশকে টেনে তুলবে। এটার প্রতি মানুষের আস্থা কিন্তু তৈরি হয়েছে। আমাদেরকে সেই অনুযায়ী কাজ করতে হবে। এবং এই সময় ব্যক্তিগত লাভ ও লাভটাকে, যারা এটাকে আপনার কোটারি করে, যারা গ্রুপিং করে যে আমি সামনে না আসলে আমার পেছনের লোক আসবে না, ওই লোকগুলোকে ক্রাশ করে দেওয়া দরকার। কারণ হলো এইটা এই সময়ের ব্যাপার না। হ্যাঁ, ভবিষ্যতে আবার করতে পারবে তারা, কিন্তু এই সময় যেন এই ধরনের কাজগুলো না হয়। কি হচ্ছে না হচ্ছে সেটা দেখে আমি বলছি যে এই ধরনের কাজ, এই ধরনের আপনার ক্রিটিক্যাল মোমেন্টে এই কাজগুলো যেন না হয়, সেটা কিন্তু নেতৃত্বকে ভালোভাবে তদারক করতে হবে এবং কঠোর হাতে। আপনার শৃঙ্খলাই কিন্তু আপনার অনেক কিছু তৈরি করে ফেলবে, অনেক ধরনের আপনার শক্তি যোগাবে। আমি অনেক ধন্যবাদ, আপনার সাথে আমি খুবই একমত। যেমন ধরেন 5ই আগস্ট 2024 আমরা মানে সবাই তো যার যার বাড়িতে টেলিভিশনের স্ক্রিনে বা মোবাইলটার সামনে বসা। আমরা যে মুহূর্ত থেকে দেখলাম যে বঙ্গবন্ধু কন্যাকে স্থানান্তরিত করা হলো, তখনই কিন্তু যারা বাংলাদেশে ছিলাম আমরা বা যারা যে পেরেছে, আমরা সকলেই কিন্তু নিজেরা কি করব সেই সিদ্ধান্তটা নিতে পেরেছি। এবং যার যার জায়গা থেকে কিন্তু আমাদের কর্মীরা সবাই কিন্তু কাজ করা শুরু করেছে। তখন কিন্তু কোনো নির্দেশ কোথাও থেকে আসেনি। মানে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে বা আপার সাথে যোগাযোগটা করতেও কিন্তু কয়েকটা দিন তো গেছে।
বাট এই যে মাঝখানের যে 5 তারিখ থেকে সময়, কর্মীরা কেউ তো বসে থাকেনি। আপাকে সামনে রেখে, আপাকে নেতৃত্বের জায়গায় একই অবিচল রেখেই কিন্তু কর্মীরা কাজ শুরু করে দিয়েছে, এবং সেই কর্মীরা কিন্তু এখনো কাজ করছে, এখনো হিসেব করছে না। তো সেই জায়গা থেকে আসলে কাজটা নিজের মনে করেই করতে হবে, এবং এই কাজটা তো শুধু আওয়ামী লীগের না। আসলে ধরেন আমাকেও তো আমার দেশকে ফেরাতে হবে। মানে এটা আমি আওয়ামী লীগের অত বড় নেতা হলে আমি ফেরাতে পারবো, নেতা না হলে কেন, একজন সাধারণ মানুষকেও দেশকে ফেরাতে হবে। তো আমি আপনাকে আসলে একটা প্রশ্ন করতে চাই, যদি সেটাকে একটুখানি আমাদের দর্শকদের জন্য একটু গঠনমূলক ভাবে আপনি উপস্থাপন করেন। সেটা হচ্ছে, আপনার একটা পোস্ট আছে আওয়ামী লীগের কিছু করণীয়। আমার মনে হয় যে আওয়ামী লীগের জন্য কিছু করণীয়, আপনি যে পোস্টগুলো লিখেছে সেটা যদি একটু গঠনমূলক ভাবে আপনি আমাদের বলতেন। নানান ভাবেই তো মানে করণীয় কথা আমরা মানুষের কাছ থেকে গঠনমূলক আলোচনা, সমালোচনা, সাজেশন নিতে পারি। তো আপনার ওটা আমি দেখলাম যে বহু মানুষ কমেন্টস করেছে। তা আমার কাছে মনে হলো যে আপনি ওটাকে একটুখানি যদি প্রিসাইজ করে বলেন, আমরা একটু শুনতে পারি। আজকে আমরা এখন ভাবছি যে আফটার নির্বাচন, এই প্রহসনের নির্বাচনের পর আমাদের নিজেদেরকে আসলে থিতু হতে হবে। আবার এই যে মানে সৈনিকরা একটু ব্রেক নেয় না, টি ব্রেক নেয়, আপনার সেমিনারে একটা টি ব্রেক হয়। তো আমরা এই যে টি ব্রেকে আবার একটুখানি সাজিয়ে গুছিয়ে নামবার জন্য এরকম সকলের করণীয় যে আলোচনাগুলো, টিপসগুলো নিতে চাই। দেখুন, আমি যা বলেছি, আমি দাবি করছি না যে এর মধ্যে সব প্রজ্ঞা আছে, এটাই মানতে হবে। আমাদের কথা হলো যে কিছু হতাশা যদি তৈরি হয় যে আওয়ামী লীগ গোছানো নাই, এই নেই সেই নেই, সেই ধরনের ভাইব কিন্তু পৃথিবীকে দেয়া যাবে না। সুতরাং সেটার জন্য আমি 3টা জিনিস প্রস্তাব করেছি। প্রথমটা হলো যে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন। আমি আসলে ওনার কথাগুলি বারবার বলছি, আমি কিন্তু আমার নিজের, উনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে কি ধরনের মানুষ আসবে সেটা কিন্তু নেতা কর্মীদের, উনি বলেছেন না, যাদের সাথে মানুষের যোগাযোগ নাই তারা নেতৃত্বে থাকবে না। ওই জায়গাটায় আমি কিন্তু রিপিট করেছি, অর্থাৎ প্রধানমন্ত্রী আমার প্রথম ইয়েটা যে বাংলাদেশের মানুষের সাথে এবং কর্মীদের সাথে যোগাযোগ আছে এমন নেতৃত্বকে সামনে এনে দিতে হবে। এবং যারা এখানে, আমি যে জিনিসটা লিখিনি সেটা বরঞ্চ বলতে পারি যে যারা মানে আপনার কোনো ধরনের ব্যক্তিগত স্বার্থে কোনো কিছু আজকে দলীয় কোনো দায়িত্বকে ব্যবহার করবে তাদেরকে ক্রাশ করতে হবে। এইটা দলের জন্য এই মুহূর্তে মানে এই সময়টাতে আওয়ামী লীগ নেওয়া ঠিক হবে না। হ্যাঁ, সেই জন্য হলো যে আপনার এক ধরনের ওই জায়গাটা আছে। আর দ্বিতীয় যেটা আমি বলেছি সেটা হলো যে দলের একটা স্পোক্স পার্সন দরকার, এই জন্য যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ এখন আওয়ামী লীগ হয়ে কথা বলছেন, কিন্তু তাদের কথাগুলো যদি কোনো জায়গায় কারো বুঝতে অসুবিধা হয়, সেই জিনিসগুলো ওই একজন স্পোক্স পার্সন বা এটা একটা সেক্রেটারিও থাকতে পারে, এটা একটা অফিস সচিব থাকতে পারে, এমন নয় যে এর জন্য কোনো নেতা হতে হবে, এটা না। তারা জিনিসটা সুন্দরভাবে সুস্পষ্টভাবে ব্যাখ্যা দিয়ে দিবেন। সেখানে অবশ্যই যে মানুষটা থাকতে হবে তাকে সেন্সিবল হতে হবে, তার নিজের রাজনৈতিক জ্ঞান, প্রজ্ঞা এবং আপনার আওয়ামী লীগের যে মূল আপনার যে ভাবনাগুলো, বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার আদর্শ, সেগুলো সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এই ধারণাগুলো থাকলে সে অটোমেটিক সবকিছু ভালোভাবে ব্যাখ্যা করে বলতে পারে। আর এটা থাকলে হবে কি, এখন অনেকে কথা বলছেন, কিন্তু যখন অফিসিয়াল পার্সন থেকে কথাটা আসবে আর কর্মীরা কিন্তু বার্তাটা পেয়ে যাবে। এখন কর্মীরা ভাবছে অমুক বলছে, ওনার সাথে কি নেত্রীর কথা হয়েছে এটা নিয়ে নাকি হয় নাই, এই ধরনের একটা আপনার দ্বিধাদ্বন্দ্ব থাকে। কিন্তু ফলে হয় কি, কর্মীরা জানে না যে কোন বাক্যটার উপর সঠিক অ্যাকশনটা, মানে সে সঠিক অ্যাকশনটা নেবে। ওই জায়গাটা আপনার অস্পষ্ট দূর করতে হবে। আর 3 নম্বর যেটা আমি বলেছি যে আওয়ামী লীগের আপনার দেখেন, বাংলাদেশের এত বড় উন্নতি করার পরেও দেশের শেখ হাসিনা যা কিছু করেছেন সেটা কিন্তু আমরা কূটনৈতিক ক্ষেত্রে কিন্তু ট্রান্সলেট করতে পারিনি। আমরা কোনো কূটনৈতিক বক্তব্য তৈরি করেছি, আমি নিজে যেহেতু এর ভিতরের মানুষ, আমি এগুলো দেখেছি, জেনেছি, আমি স্পষ্টভাবে কারো বদনাম করতে চাই না। আমি যেটা বলতে চাই যে এই জায়গায় যে আমাদের একটা ব্যর্থতা ছিল, এটা মেনে নিয়ে আপনার একটা স্ট্রং ডিপ্লোম্যাটিক টিম ছোট হইলেও করতে হবে এবং তারা শুরু করতে পারে। এবং কোনো ইসলামিস্টকে এই জায়গায় দেওয়া যাবে না। আওয়ামী লীগের শত্রুটাই হলো অভ্যন্তরীণ ইসলামিস্ট।
আমাদের আদর্শ কিন্তু ইসলামিস্ট না। আমি আবারও বলছি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় চাহিদা আওয়ামী লীগকেই পূরণ করতে হবে, কিন্তু সেটা জামাতি আদর্শ দিয়ে না, সেটা হেফাজতি আদর্শ দিয়ে না, যারা সব কিন্তু আওয়ামী লীগের শত্রুতে পরিণত হয়েছে। আমরা আমাদের মতো করে সেটা তৈরি করতে হবে। এখন কূটনৈতিক ভাষার মাধ্যমে আপনার এই যে এত 244% যে গন্ডগোল আমরা দেখতে পাচ্ছি, আমরা এটা দিয়ে করতে পারি যে বিশ্বের কাছে এই যে 12 ফেব্রুয়ারি একটা তামাশা হয়ে গেল, এই তামাশাটা সঠিকভাবে তুলে ধরা এবং আওয়ামী লীগকে তার সেকুলার কূটনৈতিক টিম তৈরি করতে হবে, যারা আওয়ামী লীগের আদর্শটা বোঝে এবং সেটা সঠিকভাবে আপনার প্রচার করতে পারে। এবং আমি বারবার দাবি করছি, এর চেয়ে মোর সেলেবল জিনিস বাংলাদেশে কারো নাই। আওয়ামী লীগের হাতে যে আওয়ামী লীগের যে আদর্শ, ধরুন আদর্শটা কি, আপনি প্রশ্ন করেন যে 72-এর সংবিধান, সেটাই যদি ধরেন, অর্থাৎ সেকুলারিজমই ধরেন একটা শব্দ, এইটাকে যেভাবে সেল করা যায় সারা পৃথিবীতে মুসলিমদের, মুসলিমদের, এটা কিন্তু এই এই জিনিস বিএনপির হাতে নাই, জামাতের হাতে তো নাই, ইউনূসের হাতে নাই। আমরা সেই জায়গাটা কি কাল্টিভেট করতে পেরেছি? আমি মনে করি যে আমরা পারিনি। আমরা পারলে আমরা কিন্তু 24-এর বিপর্যয় ঠেকাতে পারতাম। ওই জায়গাটাই কিন্তু আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো একটু মনোযোগ দিতে। এবং কাজগুলো আপনার কঠিন সহজ যাই বলেন কেন, এগুলো আমার কাছে কোনোটাই কঠিন কাজ মনে হয় না। সঠিক মানুষ যদি সঠিক দায়িত্ব পায়, আওয়ামী লীগের আজকে যারা কর্মীরা একটু যে যদি মনমরা থাকে, এটা দুদিনে চাঙ্গা হয়ে যাবে। এবং কর্মীরা চাঙ্গা হলে আপনার একেবারে বানের জলের মতো সব কিন্তু ভেসে যাবে। সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই করা, সেই করা, এগুলো কোনো কিছুই থাকবে না। অনেক ধন্যবাদ। আমি আপনার সাথে খুবই একমত এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের মানে যে সমৃদ্ধি আছে, যে শক্তি আছে, যে ঐতিহাসিক ভিত্তি আছে, সেটি নিয়ে কিন্তু আওয়ামী লীগের সাথে অন্য কারো যুদ্ধ করা কঠিন, একদম কঠিন, অসম্ভব। আপনি যদি সঠিকভাবে জিনিসগুলো যদি প্রচার করতে পারেন, এইটার সাথে একমাত্র জামাত শিবির দ্বারা যারা অন্ধ হয়ে গেছে বাংলাদেশের মানুষ, এই মানুষগুলো ছাড়া, এই মানুষগুলো তো আমাদের দরকারও নেই। আমাদেরকে তো এই মানুষগুলোকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে শূন্য করতে হবে। এটা কিন্তু আমি অনেকবার বলেছি। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির একটাই অংশ 24-এর চেতনাকে, এই চেতনাধারী সবাইকে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে শূন্য করা। এটা দেখবেন আওয়ামী লীগের জন্য এটার কোনো বিকল্প কিন্তু আর নাই, এবং এটা খুবই সহজ। কিন্তু এই কাজগুলো সব কিন্তু আন্তরিকভাবে করতে হবে, এবং যারা এটা প্রকৃতভাবে বিশ্বাস করে যে এদেরকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে শূন্য করতে হবে, তাদের হাতে কিন্তু কাজগুলো থাকতে হবে। না হলে কিন্তু এই অর্জনগুলো সম্ভব না। এগুলো আপনি কঠিন বললে কঠিন, সহজ বললে সহজ, কিন্তু ইতিহাস আমাদের পক্ষে আছে, সভ্যতা আমাদের পক্ষে আছে। দুটো জিনিস যদি পক্ষে থাকে, ইতিহাস এবং সভ্যতা, সভ্যতা মানে মানব সভ্যতা, সিভিলাইজেশন, এবং ইতিহাস, হিস্ট্রি, তাহলে সেই দলকে কেউ পরাজিত করতে পারে না। সেই দল যদি বোঝে যে সত্যি সত্যি ইতিহাস এবং সভ্যতা তার পক্ষে আছে, এই শক্তিটাকেই আওয়ামী লীগের আপনার অবলম্বন করতে হবে। এটা তার ভিতর আছে, এটাকে জাগরণ করতে হবে, এটাকে অনুভব করতে হবে। এই ফিলিংসটা যারা আনতে পারবে, তারাই এখন আওয়ামী লীগের জন্য, তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, আওয়ামী লীগ অত্যন্ত অল্প সময়ে কিন্তু দেখবেন যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আবার চলে এসেছে। কেমন আসার পরে কি এটা আমি জানি না, না এটা আমার ধারণা যে আগামীকাল তারেক রহমান যাচ্ছেন নাহিদ আরিয়ার বাসায়। এটা তো ধরেন রাজনৈতিক একটা ধরেন জেস্টার দেখাচ্ছে। বাংলাদেশে এটা ছিল না আগে। যারা নির্বাচিত হতেন তারা মনে করতেন তাদের কাছে যে ফুলের মালা দিয়ে আসবে। এখন যিনি জিতেছেন তিনি যাচ্ছেন পরাজিতের, এটা নতুন উদাহরণ তৈরি করতেছে। কিন্তু কথা হচ্ছে যে সারা দেশে বিএনপির নেতা কর্মীদের নিয়ন্ত্রণ করা শুধুমাত্র এখনই এটা হচ্ছে, আর শপথটা নেওয়ার পরে কি হবে এটা খালি বিবেচনা করে। আমি মাওলানা শফিকের আপনার স্ট্যাটাসটা পড়ে শোনাই, হ্যাঁ, এবং যদি পড়ে আপনি আশ্চর্য হবেন। এখানে কিন্তু অনেকেই কিন্তু কি ব্যাপার কি করলাম, নোয়াখালীর হাতিয়ায় ন্যাশনাল সিটিজেন পার্টিকে ভোট দেওয়ায় 3 সন্তানের এক জনকে ধর্ষণের যে অভিযোগ উঠেছে তা শুনে আমি হতবাক হয়ে স্তম্ভিত। হ্যাঁ, ঠিক আছে, হতবাক হবেন, এটি তো স্বাভাবিক, তাই না? তার পাশবিক কায়দায় করছে, চিকিৎসকদের আবেদন জানাচ্ছেন। কিছুক্ষণ তিনি কথা বলেছেন, এবং আমার পুরো নির্বাচনী প্রচারণা জুড়ে আমি কথা দিয়েছিলাম যে প্রতিহিংসার রাজনীতি আর থাকবে না এবং আইনের শাসনের কোনো বিকল্প নেই, এটি আমাদের ভিত্তি।
যা ঘটেছে তা রাজনীতি নয়, এটি চরম উদ্ধত্ত এবং এখনই এর অবসান হতে হবে, বিশেষভাবে নারীদের নিরাপত্তা সবার আগে। এই দেশের প্রতিটি নাগরিকের অধিকার আছে স্বাধীনভাবে ভোট দেওয়ার এবং কোনো ভয়ভীতি ছাড়া, সংসদ ছাড়া নিজের পছন্দের প্রার্থীকে সমর্থন করা। কেউ ভোট দেওয়ার কারণে কাউকে আঘাত করার অধিকার রাখে না। আগামীকাল আমি সাক্ষাতে বিএনপি চেয়ারম্যানকে অত্যন্ত কঠোর ভাষায় জানাবো যে তারা দলের ভেতর থেকে এই ধরনের আচরণ দমনে আরো অনেক বেশি কঠোর হতে হবে। নেতৃত্ব মানেই হলো শৃঙ্খলা এবং জবাবদিহিতা। বাপরে বাপ, খেয়াল করছেন? খুবই কঠোর ভাবে উনি জানান। কঠিন। আমার কথা, আমি ওনার কঠিন কথাগুলোর মধ্যে ওনাদের জোটের একজনের প্রতি অত্যাচার হয়েছে, অবশ্যই ঘৃণ্য কাজ হয়েছে, কিন্তু এই সারা 18 মাস জুড়ে আওয়ামী লীগের উপরে যা হয়েছে, সাধারণ মানুষের উপরে যা হয়েছে, তখন মাওলানা শরীফের এই ইসলামী আদর্শের, এই সুশীল আদর্শ কোথায় ছিল? নিজেরা আক্রান্ত হইলেই তখন খুব না, এখন বুঝো আরেকজন যখন আক্রান্ত হয়েছিল তখন তো সেটা মজা নিছিল, বরং সেই মপ নিজেরা তৈরি করছিল। তোমাদের লোকেরা যায় মপ করছে, তোমাদের লোকেরা এই মানে কত শতজন মারা গেছে মবে, কতজন আহত হয়েছে রাস্তা ঘাটে, এখানে সেখানে, আপনার কি বলে ধান খেতে খালে লাশ পাওয়া গেছে। তখন না আমার শফিক কোথায় ছিল? এই শফিক কোথায় ছিল, তাই না? তার এই দৃঢ় বক্তব্য তুমি কোথায় ছিল? তখন উনি ইউনুসের কাছে বলতে পারেন যে ইউনুস এটা চলবে না, না, তখন কিন্তু ইউনুসকে আশকারা দিয়েছেন যে হ্যাঁ এটা চলতে দেন, আওয়ামী লীগের একটু পিটায় নাই। বাহ, দারুণ ইসলামী নেতা। অন্য মুসলমানের জন্য ওনার দলের মুসলমানের জন্য এক নিয়ম, আরেক দলের মুসলমানের জন্য আরেক নিয়ম। এই হলো ইসলামী দল, নিজেদেরকে ইসলামের ধারক বাহক মনে করে। তিনি যে কথাগুলো বলছেন, যদি আজকে এই শফিক তখন দাঁড়াতো, হ্যাঁ, আপনি ছাত্র শিবির তো সংযত থাকতো, ছাত্র শিবির তো সংযত থাকে নাই। ছাত্র শিবির বেড়ে এসে সারা বাংলাদেশে যে তাণ্ডবটা চালাইছে, সারা বাংলাদেশে তাণ্ডব চায়, তখন এটাকে বাহবা দিয়েছে। মিছিল দিতে দেয় নাই ক্যাম্পাসে, ছাত্রদলকে একটা মিছিল দিতে দেয় না, একটা পোস্টার লাগাইতে দেয় নাই ক্যাম্পাসে এই 5 তারিখের পরে। না, সেটা আমার কথা হলো যে যিনি আজকে এই বললো, আমি কঠোর ভাষায় তাকে বলবো। আরে এই কঠোর ভাষাটা আপনার ওই সময় কখন ছিল যে 50%-এর উপরে দেশের মানুষের প্রতি অত্যাচার হয়েছে, যারা ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না, এবং তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে মারা হয়েছে। হিন্দু সংখ্যালঘু টাঙ্গায় পুড়িয়ে মারা হয়েছে। এই নৃশংসতার সময় তো শফিকের এই কথাগুলো শোনা যায় নাই, শোনা গেছিল? প্রতিদিন মব হচ্ছে, শফিকের মুখ থেকে একবারও সংযত কথাবার্তা শোনা গেছে? শোনা যায়নি। তা শফিকের এখনকার কথা তারেক রহমান শুনবে কেন? তারেক রহমান দেখছে যে তার এখন সময় হলো কিভাবে প্রধানমন্ত্রী হওয়া যায়। এখন সে নেতা কর্মীদের কাছে আহ্বান জানাতে পারে, এখন কোনো শৃঙ্খলাজনিত কার্য তিনি করবেন না, করার একটা সময় না। তিনি এখন ভাবতেছেন যে কোনো গুটো পাগা, এমনিতেই 17 তারিখ দেরি হয়ে গেছে, হ্যাঁ, এমনিতেই 17 তারিখ একটা দেরি, মাঝখানে কিন্তু 2 দিন দেরি হয়েছে। হ্যাঁ, কখন ইউনুস কোন চক্রান্ত করে এটা তো কেউ জানে না। তার এখন সময় আছে। তবে কথা হলো যে একটা দেশের দুটো নিয়ম, একটা সময় আপনি পুরো দেশবাসীর, মানে একেবারে নিরীহ দেশবাসীর উপরে, আরেকটা দলের কর্মীদের উপরে আপনি এত তহিদি অত্যাচার চালাইলেন, হ্যাঁ, তখন তহিদি জনতার অত্যাচার চালায়, কবরের থেকে আপনি লাশ উঠিয়ে পোয়ালেন, আপনারা সেটার জন্য নিন্দা করলেন না। এখন আর গায়ে লাগে, এখন গায়ে লাগতেছে আওয়ামী লীগ তো এখনো বেরোয় নাই। এটা শুনবেন, শোনেন, আওয়ামী লীগ না আসার আগেই একজন উপদেষ্টার বক্তব্য শুনে, আওয়ামী লীগ না আসার আগে একটা কঠিন সময়ে দায়িত্ব নিতে এসে হঠাৎ করে আমি আবিষ্কার করলাম আমি অনেক আক্রমণের লক্ষ্যবস্তু। এই আক্রমণ এক পর্যায়ে সকল ভব্যতার সীমা পার হয়ে আমার পরিবারের উপরে এসে পড়লো। আমার স্ত্রী কন্যা কেউই বাদ পড়লো না। একসময় অপরাধ ভুগতে শুরু করলাম নিজের পরিবারকে এই বিপজ্জনক অবস্থায় ফেলার জন্য। আগেই বলেছি, আমার কঠিন সময়ে দায়িত্ব নিয়েছি, কতটা কঠিন সেটা বাইরে থেকে সত্যিই বোঝা অসম্ভব। সেসব আলাপ আরেকদিন করা যাবে। আজকে আরেকটা পোস্ট শেয়ার করব আমাদের মন্ত্রণালয়ের হাইলাইটস। হ্যাঁ, উনি বলছে, আমি হলপ করে বলতে পারি
একটা মুহূর্ত নষ্ট করে শারীরিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে শরীরের যতক্ষণ কুলায় কাজ করেছি, সবসময় মাথায় রেখেছি শত শত শহীদ, গুমের শিকার পরিবার, হাজার হাজার আহত মানুষের কথা। চেষ্টা করেছি সীমিত সময়ের মধ্যে যা যা করতে হয়, কৃতিত্ব শত শত মানুষের সহকর্মীদের। কাজের সময় কখনো হয়তো মেজাজ হারিয়ে কারোর সঙ্গে রাগ করেছি, তাদের সাথে আমি ক্ষমা প্রার্থী। মানে মোটামুটি মানে পারলে এখন গর্তে দিকে যায়। ইনি একজন উপদেষ্টা, ঠিক আছে, বুঝেন ভীতি কোন পর্যায়ে পর্যন্ত ঢুকছে। এখনো কিন্তু পদে আছে, কিন্তু এখনই ক্ষমা চাওয়া শুরু করছে। প্রভাবশালী উপদেষ্টা না? তো অনেক প্রভাবশালী, অনেক প্রভাবশালী উপদেষ্টা। আমি নামটা বললাম না, অনেক, কারণ এখানে এখানে স্বামী স্ত্রী সন্তানের কথা আছে, এই জন্য আমি এটা নাম। কিন্তু কথা হচ্ছে যে এই সময় যারা তারা থ্রেট করছে তারা নিশ্চয়ই আওয়ামী লীগের না। আওয়ামী লীগের তো পলাতক, কারা থ্রেট করলো? এখন আপনি যার যার সাথে খারাপ ব্যবহার করছেন তারাই নিশ্চয়ই থ্রেটটা করছে। আপনি যখন আস্তে ক্ষমতার থেকে যাবেন, এখন তাদের কাছে ক্ষমা চাইতে কোনো লাভ হবে না। ক্ষমা চাইতেছেন, মেজাজ হারাই ফেলছেন উনি, স্বীকার করছেন। বড় পাওয়ারফুল লোক, তিনি ক্ষমা চান, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। মেজাজ হারাইছেন যে ওনারা তো এখন, মানে আমি কেন নামটা বলছি না, এটা হলো স্ত্রী সন্তানের ব্যাপার আছে, এই জন্য এটা বললাম না। কিন্তু কথা হচ্ছে যে ভীতি কোন পর্যায়ে পর্যন্ত ছড়িয়েছে, খেয়াল করছেন? যে যেটা মাওলানা শফিকের মধ্যেও কিন্তু ভীতি যাচ্ছে। তিনি এখন হুঙ্কার দিচ্ছেন, মানে হুঙ্কার কখন দেয়, মানে যার তখন ক্ষমতা থাকে না, তখন তো কেউ কেউ করে, কেউ কেউ করে। আপনি জানেন এখন মার খেতেছেন, কেউ কেউ করতেছে। এখন ইনিও ভয় পাইছেন যে কার সাথে মেজাজ হারিয়েছে তারাও তার উপরে এখন শোধ জাগাও কিনা, এইসব ভয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়া মাপ চাইছে। লাভ নাই, কারণ জনে জনে এগুলা ধরবে মানুষ। তাই আপনার মনে করেন ডাস্টবিন একেবারে নিরীহ বিষয়, ডাস্টবিনটা রাস্তার পাশে সবসময় থাকে, সেই ডাস্টবিনও ভয় পাইতেছে। ডাস্টবিন মাঝে মাঝে কার্টুনের মতো বলতে থাকে, আমার উপর অত্যাচার করো, আমার উপর অত্যাচার করো না, আমাকে মাফ করে দাও। আরো ক্ষমা চাইছে তো, আরো আপনি তো শেষ করলেন, আরো